কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দগুলো এখন সারাক্ষণই শুনছি আমরা। কিন্তু এই যে যন্ত্র চিন্তা করবে, এই ধারণাটা এলো কোথা থেকে? আর আজকের যে চ্যাট জিপিটি বা এই ধরনের সিস্টেম, এ পর্যন্ত এর জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, আর আমাদের হাতে কিছু দারুণ সোর্সও আছে, একেবারে গোড়ার আলোচনা থেকে শুরু করে। যেমন ধরুন অ্যালেন টিউরিংয়ের ১৯৫০ সালের সেই বিখ্যাত পেপার কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। ও ক্লাসিক। একদম। তারপর ডিপ লার্নিং কিভাবে এলো, এর উত্থান পতন নিয়ে গবেষণা, পুরনো দিনের চ্যাটবট এলাইজার মতো সিস্টেম। এলাইজা, হ্যাঁ হ্যাঁ মনে আছে। সেখান থেকে আজকের এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম আর তার পেছনের ট্রান্সফর্মার আর্কিটেকচার, এইসব নিয়ে নানা বিশ্লেষণ আছে আমাদের কাছে। মানে আলোচনা, জার্নাল, উইকিপিডিয়া, ফোর্বস, বেশ কয়েকটা জায়গা থেকে তথ্য নিয়েছি। দারুণ। তাহলে আমাদের আজকের লক্ষ্যটা বেশ পরিষ্কার। আমরা চেষ্টা করব এই টেকনোলজির বিবর্তনের মূল ধাপগুলো ধরতে, মানে পেছনের আইডিয়াগুলো কতটা যুগান্তকারী ছিল, আর এখন বা ভবিষ্যতে এটা আমাদের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলছে বা ফেলতে পারে সেটাই খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক তাহলে। অবশ্যই। আর শুরুটা তো অ্যালেন টুরিংকে দিয়েই করতে হয়। ১৯৫০ সাল উনি যে প্রশ্নটা তুলেছিলেন সেটা একদম গোড়ার কথা। যন্ত্র কি চিন্তা করতে পারে? কিন্তু উনি নিজেই কি একটু সংশয়ে ছিলেন না? যন্ত্র বা চিন্তা এই শব্দগুলোর মানে ঠিক করাটাই তো বিরাট চ্যালেঞ্জ। ঠিক তাই। এই শব্দগুলো নিয়ে তো ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলতে পারে। মানে এর সংজ্ঞা কি হবে, দর্শন কি বলছে, এইসব। তাই টুরিং ভাবলেন এটাকে একটা প্রায়োগিক পরীক্ষার মধ্যে ফেলা যাক। উনি প্রশ্নটাকে একটু অন্যভাবে সাজালেন, একটা খেলার মাধ্যমে। নাম দিলেন ইমিটেশন গেম। ইমিটেশন গেম বা অনুকরণ খেলা, এটা কিভাবে কাজ করে? মানে কিভাবে এটা বুদ্ধিমত্তার পরীক্ষা নেয়? আচ্ছা, এখানে ৩ জন খেলোয়াড় থাকে। ধরুন একজন প্রশ্নকর্তা সি, উনি একটা বন্ধ ঘরে বসে আছেন। অন্য একটা ঘরে আছেন একজন পুরুষ এ আর একজন মহিলা বি। সি শুধু টাইপ করে প্রশ্ন করতে পারেন আর উত্তরের মাধ্যমে বোঝার চেষ্টা করেন কে পুরুষ আর কে মহিলা। আচ্ছা। এবার টুরিং বললেন, যদি আমরা পুরুষের জায়গায় মানে এর জায়গায় একটা ডিজিটাল কম্পিউটার বসিয়ে দিই, আর প্রশ্নকর্তা যদি আগের মতোই প্রায়শই ভুল করেন, মানে মেশিনটাকে যদি মানুষ বলে গুলিয়ে ফেলেন, তাহলে কি আমরা বলতে পারি যে ওই মেশিনটা মানুষের মতো চিন্তা করতে পারছে বা অন্তত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে? ও, তার মানে ফোকাসটা মেশিনের ভেতরে কি চলছে, তার চেতনা আছে কিনা সেদিকে নয়। একদম না। বরং তার আচরণটা কেমন, সে কতটা সফলভাবে মানুষের মতো কমিউনিকেট করতে পারছে সেটাই আসল। ঠিক। আর উনি জোর দিয়েছিলেন ডিজিটাল কম্পিউটারের উপর, কারণ এগুলো নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে পারে। অনেকটা যেমন মানুষ নিয়ম মেনে অঙ্ক কষে বা লজিকের কাজ করে। উনি তো চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথাও বলেছিলেন, যেটা তো পুরোপুরি মেকানিক্যাল ছিল। হ্যাঁ, কিন্তু নিয়ম ভিত্তিক। টুরিং বোঝাতে চেয়েছিলেন বুদ্ধিমত্তা দেখানোর জন্য ইলেকট্রনিক বা বায়োলজিক্যাল হওয়ার দরকার নেই, নিয়ম মেনে তথ্য প্রসেস করতে পারাই আসল। ইন্টারেস্টিং। টুরিং কি আশাবাদী ছিলেন যে মেশিন এই পরীক্ষায় পাশ করবে? উনি বেশ আশাবাদী ছিলেন। ১৯৫০ সালেই উনি ধারণা করেছিলেন যে বছর ৫০ পরে, মানে ২০০০ সাল নাগাদ, এমন কম্পিউটার প্রোগ্রাম আসবে যা এই খেলায় দারুণ খেলবে। হয়তো ৫ মিনিটের কথায় ৭০% ক্ষেত্রেও প্রশ্নকর্তা বুঝতেই পারবে না যে ওটা মেশিন। বাহ! আর উনি কি কোনো সম্ভাব্য আপত্তির কথাও ভেবেছিলেন? অবশ্যই, অনেকগুলো ভেবেছিলেন। যেমন কেউ হয়তো ধর্মতত্ত্ব টেরি বলবেন মেশিনের তো আত্মা নেই, বা গণিতের দিক থেকে গোডেলের তত্ত্ব অনুযায়ী মেশিনের সীমাবদ্ধতা থাকবেই। চেতনার প্রশ্ন তো ছিলই, যন্ত্র কি কবিতা লিখতে পারবে, অনুভূতি থাকবে। আরেকটা খুব বিখ্যাত আপত্তি ছিল লেডি লাভলেসের। হ্যাঁ, লেহি লাভলেসের আপত্তি, যে মেশিন নিজে থেকে নতুন কিছু করতে পারে না, শুধু ততটুকুই করে যা আমরা তাকে প্রোগ্রাম করে দিই। এটা তো আজও শোনা যায়। একদম। টুরিংয়ের উত্তরে কি বলেছিলেন? উনি মনে করতেন মেশিন আমাদের অবাক করে দিতে পারে, নতুন কিছুও করতে পারে, বিশেষ করে যদি তারা শিখতে পারে, মানে লার্নিং মেশিন। উনি একটা শিশুর মতো মনের অ্যানালগের কথা বলেছিলেন, যাকে অভিজ্ঞতা ট্রেনিং দিয়ে ধীরে ধীরে তৈরি করা যায়। এই শেখার ক্ষমতা, লার্নিং, এটাই তাহলে এআই এর আসল চাবিকাঠি হয়ে দাঁড়ালো। টুরিংয়ের এই আইডিয়ার পর শুরুর দিকে চেষ্টাগুলো কেমন ছিল? ওই যে বলছিলেন ইলাইজা,
ঠিক ধরেছেন। ১৯৬০-এর দশকে এমআইটির জোসেফ ওয়াইজেনবাম তৈরি করেন ইলাইজা। এটা আসলে খুব সরল একটা প্রোগ্রাম ছিল। বলতে গেলে প্যাটার্ন ম্যাচিং করত। ব্যবহারকারী যা বলতো তার মধ্যে কিছু কিওয়ার্ড খুঁজে সেই কথাগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করত। অনেকটা রজারিয়ান সাইকোথেরাপিস্টদের মতো। ও আচ্ছা। লোক এর সাথে কথা বলে রীতিমতো প্রভাবিত হয়ে যেত। ভাবত এটা সত্যি তাদের বুঝছে, সহানুভূতি দেখাচ্ছে। এই যে মানুষের মেশিনের ওপর মানবিক গুণ আরোপ করার প্রবণতা, এটাকে পরে এলিজা এফেক্ট নাম দেওয়া হয়। এলিজা এফেক্ট ইন্টারেস্টিং। মানুষের মনস্তত্ত্ব কম জটিল না। কিন্তু এলিজার এই সাধারণ প্যাটার্ন ম্যাচিং থেকে আজকের এআই, মানে মাঝখানে তো একটা বিরাট টেকনোলজিক্যাল লাফ দরকার ছিল। সেই লাফটা কি ডিপ লার্নিংয়ের হাত ধরে এলো? একদম। ডিপ লার্নিং এটা আসলে মেশিন লার্নিংয়েরই একটা শাখা। এর ভিত্তি হল কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, মানুষের মস্তিষ্কের নিউরনের জালের মতো আর কি। অনেকগুলো স্তর বা লেয়ার থাকে। ইনপুট স্তর, মাঝখানে অনেকগুলো লুকানো স্তর মানে হিডেন লেয়ার। যত বেশি স্তর তত ডিপ। আচ্ছা। আর শেষে আউটপুট স্তর। ডেটা এই স্তরগুলোর মধ্যে দিয়ে যায়, আর প্রতিটা স্তর ডেটার মধ্যেকার প্যাটার্ন বা বৈশিষ্ট্যগুলো একটু একটু করে চিনতে শেখে। মূল আইডিয়াটা হলো মেশিনকে হাতে ধরে নিয়ম শিখিয়ে দেওয়ার বদলে তাকে প্রচুর উদাহরণ বা ডেটা দেওয়া হবে, আর সে নিজে নিজেই সেই ডেটা থেকে শিখে নেবে। এর ইতিহাসে তো বেশ ওঠানামা ছিল। ওই যে এআই উইন্টারের কথা শোনা যায়। হ্যাঁ, পথটা মসৃণ ছিল না। ১৯৪০-এর দশকেই প্রথম নিউরাল নেটওয়ার্কের গাণিতিক মডেল এসেছিল। ৬০-এর দশকে ব্যাকপ্রোপাগেশনের আইডিয়া আসে, মানে ভুল থেকে শেখার একটা মূল উপায়। কিন্তু ৭০-এর দশকে প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় রিসার্চ ফান্ডিং কমে যায়। এটাই প্রথম এআই উইন্টার। ও আবার ১৯৮০-এর দশকে জেফ্রি হিন্টন ও অন্যরা ব্যাকপ্রোপাগেশনকে জনপ্রিয় করে তোলেন। ইয়ান লাকুন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন ব্যবহার করে হাতে লেখা সংখ্যা চেনাতে দারুণ সাফল্য পান। কিন্তু তারপরেও আবার একটা মন্দা দেখা দেয়। দ্বিতীয় এআই উইন্টার ১৯৯০-এর দশকের শেষে এলএসটিএম আসে, যেটা লম্বা সিকোয়েন্স মনে রাখতে পারত। ভাষার জন্য এটা খুব জরুরি ছিল। তো এর যে প্যারালেল কম্পিউটিং ক্ষমতা, সেটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করার জন্য একেবারে আদর্শ। আর ২, ইন্টারনেটের দৌলতে বিশাল পরিমাণ ডেটার সহজলভ্যতা। ২০০৯ সালে এলো ইমেজনেট ডেটাবেস, লক্ষ লক্ষ ছবি লেবেল করা। ২০১২ সালে এই ইমেজনেট চ্যালেঞ্জে অ্যালেক্স ক্রিজিয়াসকি, ইলিয়া সুৎস্কেভার আর জেফ্রি হিন্টনের অ্যালেক্সনেট মডেলটা আগে সব রেকর্ড ভেঙে দিল। ওটাই ছিল ডিপ লার্নিংয়ের জন্য একটা টার্নিং পয়েন্ট। আর এই ফিল্ডের মূল কারিগর কাদের বলা হয়? মূলত ৩ জন: জেফ্রি হিন্টন, ইয়ান লেকুন আর ইয়োশুয়া ভেঞ্জিও। এদেরকে প্রায় ডিপ লার্নিংয়ের ত্রয়ী বা গডফাদার অফ এআই বলা হয়। ২০১৮ সালে তারা একসাথে টিউরিং অ্যাওয়ার্ডও পান এই ডিপ লার্নিংয়ের ভিত্তি করার জন্য। ডিপ লার্নিং তাহলে ডেটা থেকে প্যাটার্ন চেনার ক্ষমতা দিল। কিন্তু ভাষা, মানুষের ভাষার মতো এত জটিল জিনিস বোঝা বা তৈরি করা, এটার জন্য আসল বিপ্লবটা কি? ট্রান্সফর্মার আর্কিটেকচার নিয়ে এলো। ওই যে ২০১৭ সালের পেপার অ্যাটেনশন ইজ অল ইউ নিড। একদম ঠিক পয়েন্টে এসেছেন। গুগল ব্রেনের রিসার্চারদের ওই পেপারটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি এর দুনিয়ায় সব কিছু উল্টোপালট করে দেয়। পুরনো মডেলগুলো যেমন আরএনএন বা এলএসটিএম বাক্যকে একটার পর একটা শব্দ ধরে প্রসেস করত। এর সমস্যা হলো লম্বা বাক্যের ক্ষেত্রে শুরুর দিকের তথ্য অনেক সময় হারিয়ে যেত বা ভুলে যেত মডেল। ট্রান্সফর্মারের মূল ইনোভেশনটা হলো অ্যাটেনশন, আরও নির্দিষ্ট করে বললে সেলফ অ্যাটেনশন মেকানিজম। এই অ্যাটেনশন, মনোযোগ, এটা ঠিক কী জিনিস? কেন এটা একটু গেম চেঞ্জিং ছিল? এই জায়গাটা একটু ভেঙে বললে ভালো হয়। সহজ করে যদি বলি, অ্যাটেনশন মেকানিজম একটা বাক্যের প্রত্যেকটা শব্দের জন্য বিচার করে যে ওই বাক্যের অন্য কোন শব্দগুলো তার অর্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন বাক্যটা হলো, আমি ভাত খেয়ে স্কুলে গেলাম কারণ আমার দেরি হয়ে গিয়েছিল। এখানে আমার বলতে যে আমিকেই বোঝানো হচ্ছে, সেটা বোঝার জন্য অ্যাটেনশন মেকানিজম আমার আর আমির মধ্যে একটা জোরদার কানেকশন খুঁজে বের করে। আচ্ছা, প্রাসঙ্গিকতা বোঝা আর কি। ঠিক। আর সবচেয়ে বড় সুবিধাটা হলো এই পুরো হিসেবটা, কোন শব্দের সাথে কার গুরুত্ব কতখানি, এটা প্যারালালি করা যায়। সব শব্দের জন্য একসাথে গণনা করা যায়, একটার পর একটার জন্য অপেক্ষা করতে হয় না। এই প্যারালাল প্রসেসিং জিপিইউর শক্তিকে দারুণভাবে কাজে লাগাতে পারল।
ফলে আগের চেয়ে অনেক অনেক বড় মডেল বানানো সম্ভব হলো আর অনেক বেশি ডেটা দিয়ে সেগুলোকে ট্রেনও করা গেল। আচ্ছা, তাহলে এই আর্কিটেকচারের ভেতরে কি কি অংশ থাকে, মানে খুব সংক্ষেপে যদি বলেন। মূলত দুটো বড় অংশ থাকে, এনকোডার আর ডিকোডার। এনকোডার ইনপুট ভাষাকে বোঝে আর ডিকোডার আউটপুট ভাষা তৈরি করে। এর ভেতরে আরও কিছু জিনিস আছে, যেমন টোকেনাইজার লাগে, যা বাক্যকে ছোট ছোট অংশে টোকেনে ভাঙে। এমবেডিং লেয়ার, যা এই টোকেনগুলোকে গাণিতিক ভেক্টরে বদলে দেয়। পজিশনাল এনকোডিং লাগে, যা শব্দের অবস্থানটা জানায়, কারণ ট্রান্সফরমার তো আর সিকোয়েন্সিয়ালি পড়ে না। আর অবশ্যই সেই সেলফ অ্যাটেনশন স্তর আর ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এগুলো মিলেই কাজটা করে। আর আজকের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLM, এগুলো কি তাহলে এই ট্রান্সফর্মারের উপরই বেস করে তৈরি? হ্যাঁ, বলতে গেলে প্রায় সবগুলোই। ট্রান্সফরমারের এই অভাবনীয় সাফল্যের পরই রিসার্চাররা ভাবলেন ইন্টারনেটের বিপুল টেক্সটে ডেটা ব্যবহার করে বিশাল বিশাল মডেল প্রি-ট্রেইন করা যাক। এর ফলে এলো ওপেন এআই এর জিপিটি সিরিজ, GPT-1 থেকে শুরু করে এখন GPT-4o। এগুলো মূলত ডিকোডার ভিত্তিক, মানে টেক্সট জেনারেট করতে খুব ভালো। আবার গুগলের বার্ট মডেল, সেটা ছিল এনকোডার ভিত্তিক। ভাষা বোঝার ক্ষেত্রে ওটা একটা বিপ্লব এনেছিল। এরপর তো আরও অনেক এসেছে, গুগলের ল্যাম্বডা, পাম, এখন জেমিনি, মেটার লামা, অ্যানথ্রপিকের ক্লড, মানে লিস্টটা বেশ লম্বা। এদের বেশিরভাগের আর্কিটেকচারের মূলে কিন্তু ওই ট্রান্সফর্মার। এদের ট্রেনিং দেওয়া হয় কিভাবে, মানে এত কিছু শিখে কিভাবে? সাধারণত দুটো ধাপে হয়। প্রথমে বিশাল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে মডেলটাকে প্রি-ট্রেন করা হয়। এটা অনেকটা সেলফ সুপারভাইজ লার্নিংয়ের মতো। যেমন মডেলকে হয়তো শেখানো হলো বাক্যের মাঝের কিছু শব্দ বাদ দিয়ে সেগুলো পূরণ করতে, বা একটা লেখার পরের অংশটা অনুমান করতে। এইভাবে সে ভাষার সাধারণ নিয়মকানুন, প্যাটার্ন শিখে নেয়। এরপর নির্দিষ্ট কোনো কাজের জন্য, যেমন ধরুন অনুবাদ করা বা প্রশ্নের উত্তর দেওয়া, তখন অপেক্ষাকৃত কম কিন্তু নির্দিষ্ট ডেটা দিয়ে তাকে ফাইন টিউনিং করা হয়। এটাকে ট্রান্সফার লার্নিংও বলে, মানে সাধারণ ভাষা জ্ঞানটাকে একটা স্পেসিফিক কাজে ব্যবহার করা। তাহলে সেই যে এলিজা শুধু কথা ঘুরিয়ে বলতো, সেখান থেকে আজকের চ্যাটজিপিটি বা মাইক্রোসফট কো-পাইলট, যারা কোড লিখতে পারে, ছবি আঁকতে পারে, এমনকি কবিতাও, অবিশ্বাস্য অগ্রগতি। বিশেষ করে 2022 সালের নভেম্বরে চ্যাটজিপিটি আসার পর তো একটা রীতিমতো হইচই শুরু হয়ে গেল। সত্যি অভাবনীয়। চ্যাটজিপিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই টেকনোলজি সাধারণ মানুষের ব্যবহারের জন্য কতটা তৈরি হয়ে গেছে। এরপর তো আমরা দেখলাম গুগল, মাইক্রোসফট সবাই নিজেদের মডেল নিয়ে ঝাঁপিয়ে পড়ল, একটা দারুণ প্রতিযোগিতা শুরু হলো। এমনকি সার্চ ইঞ্জিনের ধারণাতেও বদল আসছে। এই যে Perplexity.ai এর মতো প্ল্যাটফর্ম, এরা তো সরাসরি উত্তর তৈরি করে দেয়, আবার সোর্সও বলে দেয়। হ্যাঁ, এটা খুব কাজের। তো বর্তমানে এই ডিপ লার্নিং বা LLM টেকনোলজি আর কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, মানে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা ঠিক কেমন? এর ব্যবহার তো এখন প্রায় সবখানেই। আমরা হয়তো সবসময় খেয়ালও করি না। ধরুন আমরা অনলাইনে যে বিজ্ঞাপন দেখি, সেগুলো আমাদের পছন্দ অনুযায়ী দেখানো, এর পেছনেও এআই। সোশ্যাল মিডিয়াতে ছবিতে বন্ধুদের মুখ চিনে ট্যাগ করা, হ্যাঁ, অটো ট্যাগিং। স্মার্টফোনে ভয়েস দিয়ে কিছু সার্চ করা বা নির্দেশ দেওয়া, ভয়েস টু টেক্সট। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বা ইউটিউবের ভিডিও দেখে যে স্বয়ংক্রিয় অনুবাদ বা সাবটাইটেল দেখি আমরা, ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন, এসবে ডিপ লার্নিংয়ের বিরাট ভূমিকা। আর কোথায়? বিভিন্ন কোম্পানির কাস্টমার সার্ভিসে চ্যাটবোর্ডগুলো তো আছেই। স্বাস্থ্যসেবায় এর ব্যবহার বাড়ছে, যেমন মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করে রোগ নির্ণয়ে সাহায্য করা বা নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায়। সিকিউরিটির জন্য ফেস রেকগনিশন। বিনোদনে, মানে আমাদের পছন্দ অনুযায়ী গান বা সিনেমার সাজেশন দেওয়া। এমনকি সেলফ ড্রাইভিং গাড়ির প্রযুক্তিতেও এটা একটা কোর কম্পোনেন্ট। ফোর্বসের সোর্সে দেখলাম ব্যবসায়ীরাও তো এর প্রচুর সুবিধা নিচ্ছেন। অবশ্যই, ব্যবসায়িক জগতে এর প্রয়োগ হুহু করে বাড়ছে। যেমন কাস্টমারদের জন্য পার্সোনালাইজড শপিং অভিজ্ঞতা তৈরি করা, বিক্রির পর নানা রকম সাপোর্ট দেওয়া, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটবটের মাধ্যমে। যারা ওয়েবসাইটে শপিং কার্টে জিনিস অ্যাড করে কিন্তু কেনে না, মানে কার্ট অ্যাব্যান্ডনমেন্ট, সেটা কমানোর চেষ্টা করা, নতুন লিড বা সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করা, আর অবশ্যই 24/7 কাস্টমার সাপোর্ট দেওয়া। এগুলো সবই এখন এআই দিয়ে হচ্ছে। এতে খরচও কমছে, আবার অনেক ক্ষেত্রে সার্ভিসও দ্রুত হচ্ছে। এত সাফল্য, এত ব্যবহার, কিন্তু এর নিশ্চয়ই কিছু ডার্ক সাইড বা চ্যালেঞ্জও আছে, সীমাবদ্ধতা।
অবশ্যই আছে। প্রযুক্তি যত শক্তিশালী হয় তার ভুল ব্যবহারের ঝুঁকি বা সীমাবদ্ধতাগুলো তত প্রকট হয়ে ওঠে। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো নৈতিকতা। এই মডেলগুলো যে বিপুল ডেটা থেকে শেখে, সেই ডেটার মধ্যেই তো অনেক সামাজিক পক্ষপাত বা বায়াস থাকতে পারে, লিঙ্গ, বর্ণ বা আর্থসামাজিক অবস্থা নিয়ে। মডেলগুলো অজান্তেই সেই বায়াসগুলো শিখে নিতে পারে। ঠিক, এটা একটা বড় সমস্যা। আর তারপর আছে প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তার প্রশ্ন। ব্যবহারকারীদের ডেটা কিভাবে ব্যবহার হচ্ছে? ডিপফেক ভিডিও বা অডিও তৈরি, ভুল তথ্য ছড়ানো বা ক্ষতিকর কন্টেন্ট জেনারেট করা, এই ধরনের অপব্যবহারের ঝুঁকিও কিন্তু বাস্তব। এর জন্য খুব ভালো নিয়মকানুন আর নিয়ন্ত্রণ দরকার। আর টেকনিক্যাল সীমাবদ্ধতা। হ্যাঁ, সেটাও আছে। যেমন এই মডেলগুলোর এখনও মানুষের মতো কমন সেন্স বা কার্যকারণ বোঝার ক্ষমতা খুব সীমিত। এরা প্রচুর তথ্য মনে রাখতে পারে, প্যাটার্ন খুব ভালো চেনে, কিন্তু কেন একটা জিনিস ঘটছে বা দুটো ঘটনার মধ্যে আসল সম্পর্কটা কি, সেটা সবসময় ঠিকঠাক বোঝে না। এর ফলে অনেক সময় খুব আত্মবিশ্বাসের সাথে ভুল বা অদ্ভুত তথ্যও দিয়ে দেয়, যেটাকে বলে হ্যালুসিনেশন। হ্যালোসিনেশন, ইন্টারেস্টিং টার্ম। তাহলে ভবিষ্যতের দিকে তাকালে এই প্রযুক্তি কোথায় যাচ্ছে বলে মনে হয়? কোন দিকে গবেষণা চলছে? অনেক দিকেই কাজ হচ্ছে। একটা বড় ফোকাস হলো কন্টিনিউয়াল লার্নিং, মানে মডেলগুলো যাতে পুরনো জ্ঞান না ভুলে গিয়ে সময়ের সাথে সাথে নতুন জিনিস শিখতে পারে। ফিউ শট বা জিরো শট লার্নিং নিয়েও অনেক কাজ হচ্ছে, যাতে খুব কম উদাহরণ দিয়ে বা কোনো উদাহরণ ছাড়াই মডেল নতুন কাজ শিখতে পারে। মাল্টিমডেল এআই তো এখন হট টপিক, মানে শুধু টেক্সট নয়, ছবি, অডিও, ভিডিও সব ধরনের ডেটা একসাথে বুঝতে পারা এবং ব্যবহার করতে পারা। GPT-4o বা জেমিনিতে আমরা এর ঝলক দেখছি। হ্যাঁ, এটা দারুণ। ভাষার দীর্ঘসূত্রিতা, মানে লং টার্ম ডিপেন্ডেন্সি, আরও ভালোভাবে বোঝার চেষ্টা চলছে, যাতে লম্বা কনভারসেশন বা লেখায় মডেল কনটেক্সট হারিয়ে না ফেলে। আর এই বিশাল মডেলগুলোকে আরও এফিশিয়েন্ট, আরও দ্রুত করার জন্য নানা কৌশল, যেমন কেভি ক্যাশিং, ফ্ল্যাশ অ্যাটেনশন, এসব নিয়ে গবেষণা চলছে। আর অবশ্যই এমন এআই তৈরির চেষ্টা চলছে যা মানুষের সাথে আরও ভালোভাবে কোল্যাবোরেট করতে পারে, একসঙ্গে কাজ করতে পারে। কেউ কেউ তো মনে করেন আমরা ধীরে ধীরে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআইয়ের দিকে এগোচ্ছি, মানে এমন এআই যা মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারবে, যদিও সেটা এখনও বেশ দূরের পথ বলেই মনে হয়। তাহলে আমরা দেখলাম অ্যালান টুরিংয়ের সেই একটা মৌলিক প্রশ্ন থেকে, যন্ত্র কি চিন্তা করতে পারে, সেখান থেকে যাত্রা শুরু করে ডিপ লার্নিংয়ের উত্থান পতন, ট্রান্সফর্মারের বিপ্লব আর আজকের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআইয়ের এই বিবর্তনটা সত্যি রোমাঞ্চকর। একদম। আর এই পুরো জার্নিটাকে সম্ভব করেছে মূলত তিনটে জিনিসের মেলবন্ধন, তাই না? কম্পিউট করার ক্ষমতা, বিশেষ করে জিপিইউর শক্তি, ইন্টারনেটের কল্যাণে পাওয়া বিপুল ডেটা আর অ্যালগোরিদমের যুগান্তকারী উন্নতি, যার মধ্যে অ্যাটেনশন মেকানিজম একটা মাইলস্টোন। এআই এখন আর শুধু ল্যাবের বিষয় নয়, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠছে। আর তাই এর নৈতিক দিকগুলো নিয়ে ভাবনাচিন্তা করাটা খুব খুব জরুরি। টুরিং ভেবেছিলেন যন্ত্র চিন্তা করতে পারবে কিনা সেই পরীক্ষার কথা। আজকের যন্ত্রগুলো যেভাবে কথা বলছে, লিখছে, ছবি আঁকছে, তাতে তারা আমাদের রীতিমতো চমকেও দিচ্ছে। যা হয়তো লেডি লাভলেস ভাবতেও পারেননি যে যন্ত্র এতটা নতুন কিছু করতে পারবে। যন্ত্রের এই যে ক্ষমতা বাড়ছে, এটা কি চিন্তা বলতে আমরা যা বুঝি সেই ধারণাটাকেই পাল্টে দিচ্ছে? আর এই যে ক্রমশ আরও সক্ষম হয়ে উঠছে যারা, আমাদের এই চিন্তাশীল সঙ্গীদের সাথে আমাদের ভবিষ্যতের সম্পর্কটা ঠিক কেমন দাঁড়াবে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।